গুড মর্নিং স্টুডেন্টস। আজকে ক্লাস শুরু করতে চলেছি নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নে থাকা চিঠি, স্বামী বিবেকানন্দের লেখা চিঠি। দেখো, স্বামী বিবেকানন্দের লেখা এই চিঠিতে স্বামী বিবেকানন্দ চিঠিটা লিখছেন। কাকে লিখছেন দেখো, প্রথমেই আছে কল্যাণিয়া মিস নোবেল। কল্যাণিয়া মিস নোবেল, মিস নোবেলকে তিনি চিঠিটা লিখছেন এবং কোথা থেকে বসে লিখছেন? আলমোড়া থেকে। আলমোড়া 29শে জুলাই 1897। তোমাদের এই দুটো প্রশ্ন প্রথমেই আমি বলে দিচ্ছি, খুব ইম্পর্ট্যান্ট, ভেরি 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 ইম্পর্ট্যান্ট। কল্যাণিয়া কাকে চিঠি লিখছেন, তাকে কি সম্বোধন করে লিখছেন? কল্যাণিয়া বলে লিখছেন। মিস নোবেলকে চিঠিটা লিখছেন এবং কোথা থেকে লিখছেন? আলমোড়া থেকে লিখছেন। 29শে তারিখ ছিল 29শে জুলাই 1897 সাল। ঠিক আছে, এটা হলো প্রশ্ন। প্রথমেই হলো প্রশ্ন। স্টাডির একখানি চিঠি কাল পেয়েছি, তাতে জানলাম যে তুমি ভারতে আসতে এবং সব কিছু চাক্ষুষ দেখতে দৃঢ় সংকল্প। তাহলে স্টাডি হচ্ছেন আরেকজন, স্টাডি হচ্ছেন আরেকজন। এখানে বলা হচ্ছে স্টাডির একটা চিঠি বিবেকানন্দ পেয়েছেন, স্টাডির লেখা একটা চিঠি বিবেকানন্দ পেয়েছেন এবং তিনি মিস নোবেলকে জানাচ্ছেন যে ওই চিঠি থেকে আমি জানতে পারলাম যে তুমি ভারতে আসছো এবং তুমি এখানে সব কিছু চাক্ষুষ করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ। কাল উত্তর দিয়েছি কিন্তু মিস মুলারের কাছ থেকে তোমার কর্মপ্রণালী সম্বন্ধে যা জানতে পারলাম তাতে এই পত্রখানিও আবশ্যক হয়ে পড়েছে। দেখো, মিস মুলার ছিলেন আরেকজন, তো সেই মিস মুলারের কাছ থেকে জানতে পেরেছেন মিস নোবেলের সম্পর্কে, যে মিস নোবেলের কাজকর্ম কেমন। তো সেই জন্য মিস নোবেলকে এই চিঠিটা লিখতে উনি বসেছেন। তাতে পত্রখানিও আবশ্যক হয়ে পড়েছে। মনে হচ্ছে সরাসরি তোমাকে লেখা ভালো, মানে উনি মনে করেছেন যে সরাসরি মিস নোবেলকেই কথাগুলো বলা ভালো। তোমাকে খোলাখুলি বলছি, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে তোমার এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। স্টাডির চিঠি পেয়েছে, সেইখানে উনি দেখছেন যে স্টাডির চিঠি পাওয়ার পর সেখানে উনি স্টাডির চিঠিতে মিস নোবেলের সম্পর্কে জানতে পেরেছেন। এছাড়া উনি জানতে পেরেছেন মিস মুলারের কাছ থেকে ওনার কর্মপ্রণালী সম্পর্কে। এবার যে কথা জানতে পেরেছেন সেই কথার উপর ভিত্তি করে উনি মিস নোবেলকে চিঠিতে লিখছেন যে ভারতের কাজে তোমার এক বিরাট ভবিষ্যৎ আছে, সেটাই আমার দৃঢ় বিশ্বাস জন্মেছে। ভারতের জন্য, বিশেষত ভারতের নারী সমাজের জন্য পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। নারী সমাজের জন্য উনি কাজ করতেন। পুরুষের চেয়ে নারীর প্রকৃতপক্ষে একজন সিংহীর প্রয়োজন। তোমার শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা, সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্তের জন্য তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন। মানে মিস নোবেল আসছেন ভারতে স্বামী বিবেকানন্দের সাথে কাজ করতে, একসঙ্গে একযোগে কাজ করতে। তোমার শিক্ষা বলতে এখানে মিস নোবেলকে উনি বলছেন ওনার শিক্ষা, ঐকান্তিকতা, ওনার পবিত্রতা, মানে ওনার নিষ্ঠা, কাজের প্রতি উৎসর্গীকৃত হওয়া বা উৎসর্গীকরণ, অসীম ভালোবাসা, ওনার দৃঢ় চিন্তা বা যেটাকে বলছেন উনি দৃঢ়তা, এই সর্বোপরি তোমার ধমনীতে কোন রক্ত বওয়ার কথা বলা হয়েছে? কেল্টিক রক্ত। সেই রূপ তুমি নারী যাকে আজ প্রয়োজন, একজন সিংহীর মতো নারীর প্রয়োজন। কিন্তু বিঘ্ন আছে বহু, এদেশের দুঃখ, কুসংস্কার, দাসত্ব প্রভৃতি কী ধরনের তা তুমি ধারণা করতে পারো না। আমাদের ভারতবর্ষ কিন্তু তখনও এতটা এগিয়ে যায়নি। 1897 সাল। কুসংস্কারাচ্ছন্ন, কুসংস্কারে ভর্তি, দুঃখ আছে, দাসত্ব আছে, একে অপর পরাধীন। দুঃখ তো আছেই। এদেশে এলে তুমি নিজেকে অর্ধ উলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেষ্টিত দেখতে পাবে। তাদের জাতি ও স্পর্শ সম্বন্ধে বিকট ধারণা, ভয়েই হোক বা ঘৃণাতেই হোক তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে এবং তারাও এদের খুব ঘৃণা করে। শ্বেতাঙ্গ বলতে বাইরের দেশ বিদেশের যে সমস্ত
ইউরোপ কান্ট্রির মানুষরা আছেন তাদের কথা বলা হচ্ছে যে শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে এই আমাদের ভারতবাসীদের তারা ঘৃণার চোখে দেখে। পক্ষান্তরে শ্বেতাঙ্গেরা তোমাকে খামখেয়ালি মনে করবে। তোমাকেও একজন, তুমি যেহেতু শ্বেতাঙ্গী একজন, তোমাকেও কিন্তু শ্বেতাঙ্গের সঙ্গে তোমাকেও সেই মনে করে কিন্তু তোমাকে খামখেয়ালি মনে করবে এবং প্রত্যেকটি গতিবিধি সন্দেহের চোখে দেখবে। তোমার ভালো কাজগুলোও কিন্তু তারা সন্দেহের চোখে দেখবে। দেখো, তাছাড়া জলবায়ু অত্যন্ত গ্রীষ্মপ্রধান, মানে ভারতের জলবায়ু অত্যন্ত গ্রীষ্মপ্রধান। এদেশের প্রায় সব জায়গায় শীতই তোমাদের গ্রীষ্মের মতো। আর দক্ষিণাঞ্চলের তো সর্বদাই আগুনের হলকা চলছে। দক্ষিণাঞ্চলে থাকি আমরা, দক্ষিণাঞ্চলের দিকে, তো দক্ষিণাঞ্চলে সর্বদাই আগুনের হলকা চলছে। শহরের বাইরে কোথাও ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য কিছুমাত্র পাবার উপায় নেই। শহরের বাইরে কোথাও ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য পাওয়া কিন্তু যাবে না। তুমি কিন্তু তোমার শহর থেকে যখন বেরিয়ে এইখানে আসবে তখন কিন্তু তুমি যে সুখ স্বাচ্ছন্দ্যে আছো সেই সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু তুমি এখানে পাবে না, উপায় নেই। এসব সত্ত্বেও যদি তুমি কর্মে প্রবৃত্ত হতে সাহস করো তবে অবশ্য তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি। এইসব জানা সত্ত্বেও যদি তুমি এখানে আসতে রাজি থাকো তাহলে কিন্তু ভারতে যদি তুমি আসো তাহলে তোমাকে আমি স্বাগত জানাচ্ছি, শতবার স্বাগত জানাচ্ছি। সর্বত্র যেমন এখানেও তেমনই আমি কেউ নই। সর্বত্র যেমন এখানেও তেমনই আমি কেউ নই, মানে সব জায়গাতে আমি কেউ নই, তোমাকে একাকীর দায়িত্ব সামলাতে হবে, এখানেও কিন্তু কেউ নই। তবুও আমার যেটুকু প্রভাব আছে সেটুকু দিয়ে আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। আমার নিশ্চয়ই কিছু ক্ষমতা আছে, আমি সর্বেসর্বা নই এইখানে, কিন্তু আমার নিশ্চয়ই কিছু ক্ষমতা আছে। যেটুকু ক্ষমতা আছে সেটা দিয়ে প্রভাব, মানে আমার বিস্তৃতি যতটা বিস্তার আমি লাভ করতে পেরেছি, আমার যতটা ক্ষমতা আছে, প্রভাব আছে, আমি তাই দিয়েই তোমাকে সাহায্য করব। বাকি কাজ তোমার। কর্মে ঝাঁপ দেবার পূর্বে বিশেষভাবে চিন্তা করো এবং কাজের পরে যদি বিফল হও কিংবা কখনো কর্মে বিরক্তি আসে তবে আমার দিক থেকে নিশ্চয় জেনো যে আমাকে আমরণ তোমার পাশেই পাবে। বলছেন যে তুমি বিশেষভাবে কর্মে ঝাঁপ দেওয়ার পূর্বে চিন্তা করবে এবং কাজের পরে বিফল যদি হয়ে যাও, কাজটা যদি সফল না হয় তখন, এবং কর্মে যদি বিরক্তি এসে যায়, কাজটা করতে যদি বিরক্তি এসে যায়, সাফল্য না এলেই বিরক্তি আসবে, তবে আমার থেকে নিশ্চয়ই তুমি জেনো যে আমাকে তুমি সবসময় তোমার পাশে পাবে একজন বন্ধু হিসেবে। তা তুমি ভারতবর্ষের জন্য কাজ করো আর নাই করো, তুমি যদি কাজটা করতে পারো আর নাই পারো, যদি অর্ধেক কাজ করেও ছেড়ে দাও, পারছো না, তাও আমি তোমার পাশে থাকবো। বেদান্ত ধর্ম ত্যাগই করো আর ধরেই থাকো, তুমি যদি বেদান্ত ধর্মকে ধরে থাকো আর ত্যাগই করে দাও যদি, তাও আমি তোমার সঙ্গে থাকবো। মরদ কি বাদ হাতি কা দাঁত, এটা কে বলেছেন? স্বামী বিবেকানন্দ বলেছেন। বলছে মরদ বলতে ছেলেদের কথা বলা হয়। আমি মরদ কি বাদ হাতি কা দাঁত, হাতির দাঁত তো খুব শক্ত মজবুত। তো এই কথাটা কতটা মজবুত, কতটা যে একদম সঠিক কথা, সত্য কথা, সেটাকে বোঝানোর জন্যই তিনি এইটা বলছেন যে মরদ কি বাদ হাতি কা দাঁত। একবার বেরুলে আর ভেতরে যায় না। একবার আমার কথা যখন বেরিয়ে গেছে আমি তোমার পাশে থাকবো তো থাকবোই, আর কোনো দিন সেই কথা ফিরিয়ে নেওয়া যায় না। খাঁটি লোকের কথারও তেমনই নড়চড় নেই। খাঁটি লোকের কথা, খাঁটি লোক, এই আমার প্রতিজ্ঞা, ঠিক আছে? এইটা আসতে পারে। খাঁটি লোকের কথারও তেমনই নড়চড় নেই। কে বলেছেন, কার প্রসঙ্গে? তিনি নিজের প্রসঙ্গে বলেছেন। স্বামী বিবেকানন্দ বলেছেন তার নিজের প্রসঙ্গে। কেন বলেছেন? এই যে আগের কথাগুলো বলতে হবে। আবার তোমাকে একটু সাবধান করা দরকার। তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। তোমাকে তো নিজের পায়ে দাঁড়াতে হবে। মিস মুলার কিংবা অন্য কারো পক্ষপুটে আশ্রয় নিলে চলবে না। তুমি মিস মুলারের ভরসায় থাকবে, তার পক্ষপুটে যদি তুমি আশ্রয় নিতে থাকো তাহলে কিন্তু হবে না। তার নিজের ভাবে মিস মুলার চমৎকার মহিলা, তিনি ভাবেন নিজেকে তিনি চমৎকার মহিলা, কিন্তু দুর্ভাগ্যক্রমে এই ধারণা ছেলেবেলা থেকেই তার মাথায় ঢুকেছে যে তিনি আজন্ম নেত্রী আর দুনিয়াকে ওলটপালট করে দিতে টাকা ছাড়া অন্য কিছুর প্রয়োজন নেই। তিনি এমনই। এখান থেকে মিস মুলারের মানসিকতার একটা পরিচয় পাওয়া যায়, যেখানে তিনি স্বামী বিবেকানন্দ বলছেন তিনি নিজেকে মনে করেন আজন্ম নেত্রী এবং টাকা ছাড়া দুনিয়াকে ওলটপালট করা যায় না। দুনিয়াকে ওলটপালটও উনি করতে পারেন, তার জন্য টাকার প্রয়োজন, টাকা ছাড়া অন্য কিছুর প্রয়োজন নেই। এই মনোভাব তার অজ্ঞাতসারেই বারবার মাথা তুলছে এবং দিন কয়েকের মধ্যেই তুমি বুঝতে পারবে যে তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব। তুমি যে ধরনের মহিলা, তুমি বুঝতে পারবে যে মিস মুলার কেমন।
তুমি বুঝতে পারবে যে মিস মুলার কেমন। তার সঙ্গে বনিয়ে চলা কিন্তু অসম্ভব। তার বর্তমান সংকল্প এই যে তিনি কলকাতায় একটি বাড়ি ভাড়া নেবেন তোমার ও নিজের জন্য, ও ইউরোপ ও আমেরিকা থেকে যেসব বন্ধুদের আসার সম্ভাবনা আছে তাদেরও জন্য। মিস মুলার ভেবেছেন যে নিজের জন্য ও তোমার জন্য, তুমি যেহেতু ওদেরই দলের লোক, হ্যাঁ শ্বেতাঙ্গই, তো সেই কারণে ইউরোপ কান্ট্রি থেকে, ইউরোপ আমেরিকা থেকে আসা মানুষ, সেই জন্য তোমাদের দুজনের জন্য একটা বাড়ি ভাড়া নেবেন এবং ইউরোপ আমেরিকা থেকে আসা ওনার বন্ধুদের জন্য উনি বাড়িটা নিচ্ছেন আলাদাভাবে। তাদের আলাদাভাবে তাদের কিন্তু সেবা করার জন্য, বা আলাদাভাবে তাদেরকে আলাদাভাবে তাদেরকে রাখার জন্য, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করার জন্য, বিনোদনের জন্য আলাদাভাবে তাদের সব কিছু ব্যবস্থা করা হবে। বুঝতে পেরেছো? তোমার ও নিজের জন্য এখানে বলা আছে, যাকে হলো এটা। এই অবশ্য তাঁর সহৃদয়তা ও অমায়িকতার পরিচয়। আচ্ছা, এইটা হচ্ছে তার সহৃদয়তা, মানে যেহেতু তার বন্ধুদেরকে নিয়ে এসে সেবা বলতে এখানে তাদের আলাদা খাওয়া দাওয়ার ব্যবস্থা, তাদের থাকার বন্দোবস্ত, তাদের বিনোদনের ব্যবস্থা, এই জিনিসগুলোকেই বোঝানো হচ্ছে। অতিথি আপ্যায়ন যাকে বলে সেইভাবে উনি করবেন। এতেই হচ্ছে তার এটাকেই তিনি মনে করেন তার সহৃদয়তা, নিজস্ব সহৃদয়তা ও অমায়িকতার পরিচয়। কিন্তু তার মঠাধ্যক্ষা সুলভ মানে মঠের অধ্যক্ষা, ঠিক আছে, একটা মঠ, সেই মঠের যে তিনি প্রধান, সেই মঠাধ্যক্ষা সুলভ সংকল্পটি দুটি কারণে কখনো সফল হবে না, দুটো কারণে কিন্তু কখনোই সফল হবে না। তার রুক্ষ মেজাজ এবং অদ্ভুত অস্থির চিত্ততা, তিনি হচ্ছেন খুবই রুক্ষ স্বভাবের এবং অদ্ভুত রকমের অস্থির চিত্ততা। কারো সঙ্গে দূর থেকে বন্ধুত্ব করাই ভালো, যে নিজের পায়ে দাঁড়াতে পারে, তার সবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। বলছে এটা কিন্তু কে বললেন? স্বামী বিবেকানন্দ বললেন যে কারো সঙ্গে কিন্তু দূর থেকে বন্ধুত্ব করাই ভালো, যে নিজের পায়ে দাঁড়াতে পারে, তার সব কাজই কিন্তু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে থাকে। এটা মিস নোবেলকে উনি বলছেন, বিবেকানন্দ মিস নোবেলকে বললেন। মিসেস সেভিয়ার নারীকুলের রত্ন বিশেষ। এখানে প্রশ্ন আসবে যে মিসেস সেভিয়ার কাকে নারীকুলের রত্ন বলা হয়েছে? হবে মিসেস সেভিয়ার। এত ভালো, এত স্নেহময়ী তিনি। সেভিয়ার দম্পতি একমাত্র ইংরেজ যারা এদেশীয়দের ঘৃণা করেন না। বাকি সব ইংরেজরা এদেশীয় ভারতবাসীদেরকে ঘৃণা করে বা ঘৃণার চোখে দেখে, কিন্তু একমাত্র ইংরেজ দম্পতি হলো এই সেভিয়ার দম্পতি যারা কিনা এদেশীয়দের ঘৃণা করেন না। এমনকি স্টার্ডিকেও বাদ দেওয়া চলে না, স্টার্ডিও কিন্তু ভালো মানুষ। একমাত্র সেভিয়াররাই আমাদের উপর মুরব্বিয়ানা করতে এদেশে আসেননি, কিন্তু তাদের এখনও কোনো নির্দিষ্ট কার্যপ্রণালী নেই। তারা কিন্তু নির্দিষ্ট কার্যপ্রণালী যে তাদের কী সেটা কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কার নয়। তুমি এলে তোমার সহকর্মী রূপে তাদের পেতে পারো এবং তাতে তোমার ও তাদের উভয়েরই সুবিধা হবে। তুমি ভালো সহকর্মী নেবে, তুমি সেভিয়ার দম্পতিকে সঙ্গে নেবে, তাহলে তুমি ভালো কাজ করতে পারবে, ভালো চিন্তাধারা তোমার মধ্যে আসবে এবং তুমি যেভাবে এগোতে চাও এগোতে পারবে, তোমাদের উভয়েরই সুবিধা হবে। কিন্তু আসল কথা এই যে নিজের পায়ে অবশ্যই দাঁড়াতে হবে। তুমি এখানে এসে কাজ করতে চাইলে তোমাকে তো টিকে থাকতে হবে, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। তুমি সব ছেড়ে ভারতবর্ষে এসে থাকতে চলেছ এবং সেখানে তোমাকে কিন্তু কর্মে একেবারে নিজেকে নিবেদিত হতে হবে, মানে নিবেদন করতে হবে, নিজেকে কর্মে নিবেদিত প্রাণ হতে হবে। বুঝতে পেরেছো? সেই কারণেই উনি বলছেন যে অবশ্যই তোমাকে, এবং ভারতবাসীরা যেহেতু ঘৃণার চোখে দেখবে, তোমার দাঁড়ানো অসম্ভব হবে, হলেও তুমি কিন্তু ভেঙে পড়বে না। এইভাবে উনি কিন্তু মিস নোবেলকে সব কিছু জানাচ্ছেন, নিজের পায়ে অবশ্যই তোমাকে দাঁড়াতে হবে। আমেরিকার সংবাদে জানলাম যে আমার দুজন বন্ধু মিস ম্যাকলাউড ও বস্টনের মিসেস বুল এই শরৎকালেই ভারত পরিভ্রমণে আসছেন। আমেরিকার সংবাদে জানলাম, কোন সংবাদে উনি জেনেছেন? আমেরিকার সংবাদে, যে আমার দুজন বন্ধু, মানে স্বামী বিবেকানন্দের দুজন বন্ধুর নাম কি ছিল? মিস ম্যাকলাউড ও বস্টনের মিসেস বুল। মিস ম্যাকলাউড ও মিসেস বুল। এবার প্রশ্ন আসতে পারে মিসেস বুল কোন দেশের? তখন বলতে হবে বস্টনের, বা কোন জায়গার বললে বস্টনের। এই শরৎকালে কখন তারা ভারত পরিভ্রমণে আসছেন?
শরৎকালে। মিস ম্যাকলাউডকে তুমি লন্ডনেই দেখেছো, সেই প্যারি ফ্যাশনের পোশাক পরিহিতা মহিলাটি। তাহলে কে প্যারি ফ্যাশনের পোশাক পরিধান করতেন? মিস ম্যাকলাউড। মিসেস বুলের বয়স প্রায় 50। মিসেস বুলের বয়স হয়ে গেছে 50, এটাও প্রশ্ন আসে, মিসেস বুলের বয়স কত? 50। এবং তিনি আমেরিকায় আমার বিশেষ উপকারী বন্ধু ছিলেন। তাহলে কে আমেরিকায় বিবেকানন্দের বা স্বামী বিবেকানন্দের বিশেষ উপকারী বন্ধু ছিলেন? মিসেস বুল ছিলেন। ঠিক আছে, আমেরিকায় মিসেস বুল বন্ধু ছিলেন। তার দেখো, যখন উনি আমেরিকায় গিয়েছিলেন শিকাগো বক্তৃতার জন্য, স্বামী বিবেকানন্দ শিকাগো বক্তৃতার জন্য আমেরিকায় গিয়েছিলেন, সেখান থেকে ফিরে আসার পরের ঘটনা হচ্ছে এই সমস্ত এই চিঠি গল্পে যেটা আমরা পাচ্ছি। ঠিক আছে, এই সম্পূর্ণ গদ্যটাই আছে চিঠি। আচ্ছা, তো আমেরিকা যখন উনি গিয়েছিলেন তখন ওনার বিশেষ উপকারী বন্ধু ছিলেন মিসেস বুল। দেখো, তারা ইউরোপ হয়ে এদেশে আসছেন, সুতরাং আমার পরামর্শ এই যে তাদের সঙ্গে এলে তোমার পথের একঘেয়েমি দূর হতে পারে। তাহলে মিসেস বুল আর মিস ম্যাকলাউড এনাদের সাথে যদি তুমি পরামর্শ করো বা আসো যদি, তাহলে একঘেয়েমি তোমার দূর হবে। মিস্টার স্টাডির কাছ থেকে শেষ পর্যন্ত একখানা চিঠি পেয়ে সুখী হয়েছি। মিস্টার স্টাডি, কিন্তু চিঠিটি বড় শুষ্ক এবং প্রাণহীন কেন ছিল? লন্ডনের কাজ পণ্ড হওয়ায় তিনি হতাশ হয়েছেন বলে মনে হয়। ওনার লন্ডনে যে কাজ ছিল, উনি যে কাজকর্ম করেন সবই দেশহিতের জন্য কাজকর্ম, ওনার কাজ আলাদা, উনি যে কাজগুলো করে থাকেন সেই কাজ কিন্তু পণ্ড হয়েছে বলে উনি হতাশ হয়েছেন। সেই কারণেই চিঠি ছিল শুষ্ক ও প্রাণহীন। আসতে পারে প্রশ্ন, চিঠিটি বড় শুষ্ক এবং প্রাণহীন কেন, এমন কথা বলা হয়েছে। ঠিক আছে, বা যদি বলা হয় চিঠিটি বড় শুষ্ক এবং প্রাণহীন, কোন চিঠি বা কার চিঠির উল্লেখ করা হয়েছে? বলতে হবে মিস্টার স্টাডি চিঠির কথা বলা হয়েছে। অনন্ত ভালোবাসা জানবে, ইতি সদা ভগবৎ পদাশ্রিত বিবেকানন্দ। এটা সম্পূর্ণ চিঠি দেয়নি, সম্পাদিত কিছুটা অংশ তুলে দেওয়া হয়েছে। আচ্ছা, বলে রাখি, স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা গ্রন্থের 7ম খণ্ডে এই চিঠি আছে। বাণী ও রচনা বলে একটা গ্রন্থ আছে, বাণী ও রচনা। এখানে বিবেকানন্দের যাবতীয় বাণী আছে এবং রচনা আছে অনেক। সেইখান থেকে এই রচনা বলতে চিঠি আছে বা আরও অন্যান্য অনেক কিছু আছে। সেই গ্রন্থের 7ম খণ্ডে এই চিঠির অংশ তুলে ধরা হয়েছে। এই চিঠি হচ্ছে 360তম চিঠি। ওই যে 7ম খণ্ডে চিঠি আছে, সেই চিঠির 360তম চিঠির অংশ হচ্ছে এই চিঠি। ঠিক আছে, এবার দেখো, আর একটা তোমাদের আমি তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে মেরি লুই বার্ক তার ইংরাজি চিঠিগুলোর আবিষ্কর্তা। ঠিক আছে, আবিষ্কারক মানে আবিষ্কার উনি করেছিলেন। স্বামী বিবেকানন্দের ইংরাজি চিঠিগুলোর আবিষ্কার কে করেছিলেন? উত্তর হবে মেরি লুই বার্ক। এটা একটা তথ্য এই গ্রন্থ থেকে, এই গদ্য থেকে। আচ্ছা, এবার দেখো উল্লেখযোগ্য পঞ্জি কি আছে? পঞ্জি 1 নম্বরে আছে মিস নোবেল। এবার আমরা যাদের সম্পর্কে জানলাম তাদের একটু ডিটেলসে তাদের সম্পর্কে এখানে দেওয়া আছে, যাদের নাম এখানে উঠে এসেছে। মিস নোবেল, 2 স্টাডি, 3 মিস মুলার, 4 মিসেস সেভিয়ার, 5 সেভিয়ার দম্পতি, 6 মিস ম্যাকলাউড, আর 7 হলো মিসেস বুল। প্রথমে দেখো মিস নোবেল, উনি কে ছিলেন? মিস নোবেলের সম্পূর্ণ নাম হলো মিস মার্গারেট নোবেল। স্বামীজির শিষ্যাদের মধ্যে অন্যতমা এবং অগ্রগণ্যা। স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণায় এদেশে আসেন এবং ভারতের সেবায় নিজের জীবন উৎসর্গ করেন। পাঠ্যচিঠিতে এই প্রেক্ষাপটটি উল্লিখিত হয়েছে, ওই যে ভারতবর্ষে আসবেন এবং ভারতের সেবায় নিজের জীবন উৎসর্গ করবেন। সেই কারণেই স্বামীজি তাকে কিন্তু এনকারেজ করেছেন একরকম বলতে গেলে, এবং সবসময় ওনাকে মোটিভেট করেছেন যে যাতে উনি ভেঙে না পড়েন এবং নিজের পায়ে ওনাকে দাঁড়াতে হবে। ভারতের স্ত্রী শিক্ষা বিস্তারের কাজে এবং স্বাধীনতার আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। স্ত্রী শিক্ষা বিস্তারের উপরই ওনার বেশি কাজ ছিল। দেখো, ভারতীয় আদর্শে স্ত্রী শিক্ষা প্রচলনের জন্য কলকাতার বাগবাজারে একটি বালিকা বিদ্যালয় কিন্তু স্থাপন করেন, যা আজকে নিবেদিতা বালিকা বিদ্যালয় নামে খ্যাত। তাহলে মিস নোবেল প্রকৃতপক্ষে কে ছিলেন?
ভগিনী নিবেদিতা। সেই নিবেদিতা স্ত্রী শিক্ষা প্রচলনের জন্য ভারতবর্ষে এসেছিলেন এবং তিনি মেয়েদের জন্য যে বিদ্যালয় স্থাপন করেছিলেন যা আজ নিবেদিতা বালিকা বিদ্যালয় নামে পরিচিত, যেটা কলকাতার বাগবাজারে অবস্থিত। তার লেখা উল্লেখযোগ্য বইগুলি হল দ্য মাস্টার অ্যাজ আই স হিম, ওয়েভ অফ ইন্ডিয়ান লাইফ প্রভৃতি। তিনি 1911 খ্রিস্টাব্দে দার্জিলিংয়ে দেহত্যাগ করেন। হলো এবার আসছি মিস্টার স্টার্ডি। মিস্টার ইটি স্টার্ডি, পুরো নাম হলো মিস্টার ইটি স্টার্ডি, স্বামী বিবেকানন্দের একজন ইংরেজ ভক্ত। প্রথম জীবনে যখন ভারতে ছিলেন তখন আলমোড়ায় তপস্যা করেন। ইংল্যান্ডে বেদান্ত প্রচারের কাজে তিনি স্বামীজিকে সাহায্য করেছিলেন। বেদান্ত প্রচারের জন্য তিনি ইংল্যান্ডে সাহায্য করেছিলেন কাকে? স্বামীজিকে। মিস মুলার, সম্পূর্ণ নাম হলো মিস হেনরিয়েটা মুলার। 1896 খ্রিস্টাব্দে স্বামীজি কিছুদিন তার অতিথি ছিলেন। বেলুড় মঠ স্থাপনের জন্য তিনি অর্থ সাহায্য করেছিলেন। বেলুড় মঠ কে করেছেন তোমরা প্রত্যেকে জানো, এবং সেই বেলুড় মঠ স্থাপনের জন্য কিন্তু মিস মুলার অর্থ সাহায্য করেছিলেন বা অর্থ দিয়েছিলেন কাকে? স্বামী বিবেকানন্দকে বেলুড় মঠ স্থাপনের উদ্দেশ্যে। আচ্ছা, এনাদের সাথে স্বামীজির অনেক গভীর সম্পর্ক ছিল, সেই জন্যে উনি এনাদের নাম করেছেন। মিসেস সেভিয়ার, ক্যাপ্টেন, পুরো নাম ক্যাপ্টেন জে.এইচ. সেভিয়ারের স্ত্রী ছিলেন। ক্যাপ্টেন জে.এইচ. সেভিয়ারের স্ত্রী ছিলেন মিসেস সেভিয়ার। স্বামী বিবেকানন্দের বিখ্যাত ইংরেজ শিষ্যা। বেদান্ত প্রচারের কাজে নিজের জীবন তিনি উৎসর্গ করেছিলেন। বেদান্ত প্রচার কিন্তু করেছিলেন স্বামীজি, কিন্তু বেদান্ত প্রচার করেছিলেন এবং বেদান্ত প্রচারের জন্য মিসেস সেভিয়ার নিজের জীবন কিন্তু উৎসর্গ করেছিলেন এবং তিনিও খুবই ভালো মানুষ ছিলেন যিনি স্বামীজিকে সাহায্য করেছিলেন। স্বামীজির ইচ্ছা ও অনুপ্রেরণায় মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বহু বছর মায়াবতী এবং শ্যামলাতালে বাস করতেন। দেখো, মায়াবতী অদ্বৈত আশ্রম কে প্রতিষ্ঠা করেছিলেন যদি প্রশ্ন আসে, বলতে হবে মিসেস সেভিয়ার। রামকৃষ্ণ সংঘে মাদার নামে পরিচিত ছিলেন। মাদার নামে কে পরিচিত ছিলেন? রামকৃষ্ণ সংঘে মিসেস সেভিয়ার। 1931 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে মিসেস সেভিয়ারের মৃত্যু হয়। পরে দেখো 5 নম্বরে সেভিয়ার দম্পতি, ক্যাপ্টেন জে.এইচ. সেভিয়ার এবং তার স্ত্রী মিসেস সেভিয়ারের কথা বলা হয়েছে। মিসেস সেভিয়ারের প্রসঙ্গে আমরা আগেই জেনেছি। স্বামীজির ইচ্ছায় বেদান্ত প্রচারের উদ্দেশ্যে সেভিয়ার দম্পতি মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। মিসেস সেভিয়ার আর সেভিয়ার যে দম্পতি ছিলেন, ক্যাপ্টেন জে.এইচ. সেভিয়ারের স্ত্রী ছিলেন মিসেস সেভিয়ার, ঠিক আছে? তো সেভিয়ার দম্পতি কিন্তু এই কাজ করেছিলেন একত্রে। সেভিয়ার, ক্যাপ্টেন জে.এইচ. সেভিয়ার এবং ওনার স্ত্রী মিসেস সেভিয়ার, এনাদেরকে বলা হচ্ছে সেভিয়ার দম্পতি। তারপর কি আছে দেখো, স্বামীজির ইচ্ছায় বেদান্ত প্রচারের উদ্দেশ্যে সেভিয়ার দম্পতি মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেন। 1900 খ্রিস্টাব্দে মায়াবতীতে ক্যাপ্টেন সেভিয়ারের মৃত্যু হয়। মিস ম্যাকলাউড, মিস ম্যাকলাউডের সম্পূর্ণ নাম হলো মিস জোসেফাইন ম্যাকলাউড। মিস জোসেফাইন ম্যাকলাউড হলো মিস ম্যাকলাউডের সম্পূর্ণ নাম। স্বামী বিবেকানন্দের পাশ্চাত্য দেশীয় প্রধান অনুরাগী ভক্তদের মধ্যে ইনি ছিলেন অন্যতমা। তিনি সব সময় স্বামীজিকে তার কাজে সাহায্য করতেন। তার জীবন স্বামীজির চিন্তা ভাবনা ও কাজের দ্বারা বিশেষভাবে অনুপ্রাণিত ছিল। স্বামীজি তাকে জো বলে ডাকতেন। তাহলে প্রশ্ন আসতে পারে, স্বামীজি কাকে জো বলে ডাকতেন? উত্তর হবে মিস ম্যাকলাউডকে, যার প্রকৃত নাম ছিল বা সম্পূর্ণ নাম ছিল মিস জোসেফাইন ম্যাকলাউড। মিস জোসেফাইন ম্যাকলাউড। তিনি বহুবার বেলুড় মঠে এসেছেন। কে এসেছেন বেলুড় মঠে? মিস ম্যাকলাউড। 1949 খ্রিস্টাব্দে আমেরিকার হলিউড শহরে তার মৃত্যু হয়। হলো এবার দেখো, সর্বশেষ হচ্ছেন মিসেস বুল। এনার সম্পূর্ণ নাম হলো সারা বুল। নরওয়েবাসী বিখ্যাত বেহালাবাদক মিস্টার ওলি বুলের স্ত্রী ছিলেন। নরওয়েবাসী ছিলেন এবং নরওয়েবাসী কার স্ত্রী ছিলেন? মিস্টার ওলি বুল। তিনি একজন বেহালাবাদক ছিলেন। স্বামীজির শিষ্যা ছিলেন এই মিসেস বুল। মিসেস বুলকে আমরা আগেও কিন্তু দেখলাম। এই মিসেস বুল কিন্তু স্বামীজিকে
কিসে স্বামীজি যখন আমেরিকায় গিয়েছিলেন তার কিন্তু উনি বন্ধু হয়েছিলেন বা সাহায্য করেছিলেন, বন্ধু হিসেবে পাশে ছিলেন। আচ্ছা, স্বামীজির শিষ্যাও ছিলেন। অনেক চিঠিতে স্বামীজি তাকে মা বা ধীর মাতা বা ধীরা মাতা বলে সম্বোধন করেছেন। তাহলে স্বামীজি কাকে ধীরা মাতা বলে সম্বোধন করেছেন এইটা কিন্তু প্রশ্ন আসে, বলতে হবে মিসেস বুলকে। কাকে জো বলে সম্বোধন করেছেন? মিস ম্যাকলাউডকে। কাকে তিনি, আর কিছু নেই, হ্যাঁ, কাকে মাদার নামে পরিচিত ছিল? মিসেস সেভিয়ার। ঠিক আছে, এগুলো বলতে হবে, জানতে হবে। এছাড়া অন্যান্যভাবেও তিনি এদেশে ও পাশ্চাত্যে স্বামীজিকে সাহায্য করেছিলেন। তিনি এদেশেও সাহায্য করেছেন, ভারতবর্ষে যখন এসেছিলেন তখন বিভিন্নভাবে, যেমন অর্থ সাহায্য করেছেন বা অন্য কোনোভাবে পাশে থেকে সাহায্য করেছেন। এছাড়াও পাশ্চাত্যে তিনি স্বামীজিকে সাহায্য করেছিলেন। পাশ্চাত্যে বেদান্ত প্রচারের জন্যও সাহায্য করে থাকতে পারেন। অনেক ক্ষেত্রে তিনি সাহায্য করেছেন, যেমন বেলুড় মঠ স্থাপনের জন্য স্বামীজিকে অনেক অর্থ সাহায্য করেছিলেন। এই যে এইভাবে উনি সাহায্য করেছেন। এই গেল আজকে চিঠির আলোচনা। পরের ক্লাসে থাকবে চিঠির উপর প্রশ্নোত্তর পর্ব। আশা করছি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে এবং তোমরা ক্লাসগুলো অ্যাটেন্ড করতে থাকো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন দিয়ে রাখো, লাইক করো, শেয়ার করো। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।